আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত পূর্বে আমরা যেগুলো ক্লাস করেছিলাম, ইংলিশ প্রায় ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে 36টা ক্লাস, সেগুলোতে আমাদের মোটামুটি ক্লাস 6 টু এইচএসসিতে সকল ক্লাস আমাদের শেষ। আজকে আমরা এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আজকে থেকে আমাদের আলোচনা শুরু হবে। তো দেখি আমাদের এইচএসসির আমাদের প্রশ্নের কাঠামোটা দেখি যে কী আসে। দেখো, ক বিভাগ থেকে যেগুলো আসবে, প্রত্যেকটা বিভাগ থেকে মনে করবা যে প্রত্যেকটা টপিক থেকেই দুইটা করে আমাদের অপশন দেওয়া থাকবে, যে একটা না হলে আরেকটা। এই জন্য আমাদের এইচএসসির ব্যাকরণটা তুলনামূলকভাবে এসএসসির তুলনায় অনেক সোজা। তো দেখো, প্রথম দিয়ে আসতে যে কোনো উচ্চারণের নিয়ম থাকবে, অথবা খ নাম্বারে কোনো 5টি শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের উচ্চারণগুলো লিখতে হবে। তো একের ক নাম্বারটা সোজা আছে, তোমরা সবসময় ক দেওয়ার চেষ্টা করবা। 2 নাম্বার দেখো, বাংলা একাডেমির প্রবর্তিত বানানের নিয়ম, অর্থাৎ কি দেখো, 2 নাম্বার থাকবে তোমার বানানের নিয়ম ক, এবং খ নাম্বারে থাকবে বিভিন্ন অশুদ্ধ বানান দেওয়া থাকবে, সেগুলো তোমাকে শুদ্ধ করে নিতে হবে। এটার তুলনামূলক চিন্তা করলে আমাদের খ নাম্বারটা সোজা আছে, শুদ্ধ বানানটা। তারপরে 3 নাম্বারের তুলনা দেখো, 3 নাম্বারে দেখো যে বিশেষ্য কাকে বলে, এরকম বিভিন্ন শ্রেণীর বিভাগের উদাহরণ চাইতে পারে, এবং তার অবলিক যেটা দেওয়া থাকবে খ নাম্বারে দেখো যে 5টি শব্দ দেওয়া থাকবে, এই শব্দ ব্যাকরণে কী করতে হবে, কোনটা কোন পদের শ্রেণী বিভাগ করতে হবে। সো 3-এর আমরা খ নাম্বারটা দেওয়ার চেষ্টা করব। 4-এ দেখো, উপসর্গ কাকে বলে, বাংলা উপসর্গের 5টি নিয়ম বা ভূমিকা লেখো। এই ক্ষেত্রে তুমি 4-এর যার যেটা সোজা হয় সেটা দিবা, ক এবং খ। আবার যারা সমাজ ভালো পারো তারা খ নাম্বারটা দিতে চেষ্টা করবা। সমাজে তোমাদের ব্যাসবাক্য সহ সমাজটা লিখতে হবে, যখন আমরা আলোচনা করব মোটামুটি এই সম্পর্কে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তারপর লক্ষ্য রাখো যে বাংলা ব্যাকরণ বলতে কি বোঝো। 5 নাম্বারে দেখো, 5 নাম্বার তোমাদের দেখো একটি সার্থক বাক্য গঠনে কী কী উদাহরণ থাকতে পারে, এরকম মনে করো যে বাক্য সম্পর্কিত কিছু কোশ্চেন আসতে পারে, অথবা বাক্যে আমাদের বিভিন্ন পরিবর্তন, বাক্যের পরিবর্তন, অর্থাৎ সরল, জটিল, যৌগিক বা আজ্ঞাবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, বিস্ময়সূচক, এই ধরনের যে বাক্যর পরিবর্তনগুলো হয় বাক্যভেদে, সেই পরিবর্তনগুলো তোমাদের আসতে পারে। তো 5 নাম্বারে তুমি সর্বদা খ নাম্বারটা দেওয়ার চেষ্টা করবা, যেহেতু বাক্য পরিবর্তন তোমরা ক্লাস 10 থেকে করে আসতেছো। 6 নাম্বারের যে বিষয়টা দেখো, 6 নাম্বারে 2টা বিষয় থাকবে, অর্থাৎ শুদ্ধ করে লিখতে হবে। 6 নাম্বারে একটা দেওয়া থাকবে বিভিন্ন শব্দ, এই শব্দগুলো ভুল দেওয়া থাকবে, ওগুলোকে শুদ্ধ করে লিখতে হবে। তো 6-এর অবলিক যেটা থাকবে সেটা থাকবে প্যাসেজ আকারে, এবং 6-এর ক নাম্বারটা থাকবে তোমাদের মানে সিরিয়ালি অনুযায়ী। তো যার যেটা প্রয়োজন সেটা করবা। তোমার প্যাসেজটাও সোজা আছে, আবার এই সিরিয়ালি আকার যেটা থাকে সেটাও সোজা আছে। তারপর দেখো, 7 নাম্বার এ পর্যন্ত আমাদের 6 পর্যন্ত 5 মার্ক হয়ে থাকে প্রত্যেকটা আইটেমেতে, 5, 6, 30 মার্ক ওখানে আমাদের ক্লিয়ার। তারপরে আসো আমাদের লিখিততে। লিখিততে যে বিষয়গুলো আমরা আলোচনা করব, দেখো, সো লিখিতর বিষয়গুলো দেখো, যে প্রথমটাতে যেটা দেওয়া থাকবে সেটা হল পারিভাষিক শব্দ। মনে করি এরকম শব্দ দেওয়া থাকবে, এখান থেকে আমাদের 10টা পারিভাষিক শব্দ লিখতে হবে, 10টাতে তোমাদের 10 মার্ক। আবার এখানে তুমি একটা বাংলা অনুবাদ করতে বলা হবে, তোমার একটা ইংলিশ দেওয়া থাকবে, সেটা তোমার তুলনামূলকভাবে যদি পারিভাষিক শব্দ 1 থেকে 150টা পড়ো, তাহলে তোমাদের জন্য সেটা ইজি হয়ে যাবে। অথবা যারা ইংলিশে ভালো, টেন্সে ভালো জ্ঞান রাখো, তাদের জন্য অনুবাদটা সোজা। আমি ম্যাক্সিমাম অনুবাদ করতেই তোমাদের বলবো, কারণ এখানে একটা উপরে পারিভাষিক শব্দ একটা ভুল হলে 1 মার্ক কাটা যাবে, কিন্তু অনুবাদে তুমি যদি কাছাকাছিও লেখো, তারপরে সর্বনিম্ন হলে তোমাদের পাশাপাশি লিখলেও 7-8 খুব ভালোভাবেই পেয়ে যাবা। আর যারা ভালোভাবে লিখবে তারা তো 10-এর মধ্যে 9-10 অ্যাভেলেবেল পেয়ে যাবা। 8 নম্বরের যে বিষয়টা তোমাদের লক্ষ্য রাখতে হবে, দেখো, দিনলিপি আসবে, অথবা তার সাথে একটা প্রতিবেদন আসতে পারে, ঠিক আছে। দিনলিপির সাথে অভিজ্ঞতা থাকতে পারে, এখানে থাকবে ক নাম্বারে দিনলিপি অথবা অভিজ্ঞতা, এবং খ নাম্বারে প্রতিবেদনে আসতে পারে। তুমি যেটা পছন্দ হবে, রাইটিং টেস্টের ক্ষেত্রে সবগুলো পড়ে নিবা, যেটা তোমাদের সুবিধা হবে সেটা। তারপর দেখো, 9 নম্বরে যে বিষয়টা আসবে, তোমাদের বৈদ্যুতিক মেইল 100% আসবে, যেটা আমাদের ইংলিশেতে ইমেল, এবং তার সাথে যেটা দিতে পারে সেটা বিভিন্ন ধরনের আবেদনপত্র হতে পারে, সেটা সিটি হতে পারে, সেটা টিচারদের অর্থাৎ অ্যাপ্লিকেশন যেটা তোমাদের ইংলিশে বলো, হতে পারে সংবাদপত্রের আবেদন, থাকতে পারে তোমাদের আবেদন, হ্যাঁ, এইভাবেই তোমাদের 3-4 প্রকারের আবেদন থাকতে পারে। এই আবেদনগুলো তোমরা দেখে নেবা। 9, 10 নম্বরে দেখো, হ্যাঁ, সিবিও থাকতে পারে 9 নম্বরে। আবার দেখো, 10 নম্বরে যে বিষয়টা থাকবে, 10 নম্বরে তোমাদের সারাংশ অথবা সারমর্ম থাকবে। 10-এর কতে তোমরা এটা দিতে পারো, এটা সবচেয়ে সোজা। সব সময় সারাংশ দেওয়ার চেষ্টা করবা, সারমর্মটা একটু যদি যেহেতু কবিতা থেকে লেখে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, না হলে তো ভালোই।
অথবা ভাব সম্প্রসারণ। তোমাদের যদি সময় থাকে তোমরা ম্যাক্সিমাম ভাব সম্প্রসারণ দেওয়ার চেষ্টা করবে, এখানে মার্ক মোটামুটি ভালোই পেতে পারো। রাইটিং টেস্টে তোমরা অবলিক রাখবা, দুইটাই প্রিপারেশন নিয়ে যাবা 70 মার্কেরই, সেটা তোমাদের যেটা আসুক না কেন। আর উপরে যে 30 মার্ক পেলাম সেটা একটা বাদ দিয়ে একটা প্রিপারেশন নিলে কোনো সমস্যা নাই। তো দেখো 11 নম্বরে যে বিষয়টা থাকবে সেটা থাকতে পারে তোমার সংলাপ এবং ক্ষুদে গল্প। তুমি মোটামুটি সংলাপটা দেওয়ার চেষ্টা করবা, কারণ ক্ষুদে গল্প তোমাকে নিজেই তৈরি করতে হবে, সেক্ষেত্রে ওখানে নিজে তৈরি করার জন্য সময় নষ্ট করা, ওয়েস্ট করার কোনো দরকার নেই। তোমরা এটা সংলাপটা দেওয়ার চেষ্টা করবা। এবং 12 নম্বর যে বিষয়টা থাকবে সেটাতে 20 মার্ক থাকবে, এবং এটা হলো তোমাদের প্রবন্ধ। এটাই হলো মোটামুটি যারা এইচএসসি দিবা তাদের একটা বাংলা প্রশ্নের কাঠামো। সো সুতরাং আমরা এসএসসির ইয়েটা দেখি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এসএসসিতে আমাদের আগে হেল্পফুল নোটটাতে যাই। দেখো, এটা তোমাদের এসএসসির হেল্পফুল নোট, যা আমি যারা এসএসসি আছো তাদের জন্য তৈরি করছি, খুব শর্টকাট একটি নোট। দেখো এখানে প্রত্যেকটা বিষয় আমরা কি পড়বো তার আগে এরকম মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, অর্থাৎ 15টা টপিক্সে আমরা আলোচনার মধ্যে সাজিয়ে নিয়েছি। সো আমরা আগে রাইটিং টেস্টটা ক্লিয়ার করব, তারপর আমরা তোমাদের যাব উপরে যে 30 মার্ক গ্রামাটিক্যাল, সেই 30 মার্ক এটা করবো। তো রাইটিং টেস্টের মধ্যে সর্বশেষ আমরা সেটা আগে করতে চেষ্টা করবো। আমরা আগে যাব প্রবন্ধ রচনা, যেহেতু প্রবন্ধ রচনা সম্পর্কে তোমরা ক্লাস 6 থেকেই করে আসতেছো, সেহেতু এটাই আগে আমরা শুরু করে দেই, যেহেতু প্রবন্ধ সম্পর্কে সবারই ধারণা আছে, এখানে বলার কিছুই নাই। দেখো প্রবন্ধ হচ্ছে তোমাদের একটা যে বিষয়টা দেওয়া থাকবে সেটা সম্পর্কিত পূর্ণ বিষয়ে আলোচনা। প্রবন্ধ তোমাদের 4 ভিত্তির উপরে নির্ভর করে। একটা হলো তোমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করো, বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন টপিক আসতে পারে, যে বাংলাদেশের ঋতু, বাংলাদেশের নদ নদী ইত্যাদি, বাংলাদেশ সম্পর্কিত, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশ সম্পর্কিত প্রবন্ধ আসতে পারে। অথবা বিজ্ঞান সম্পর্কিত, বিজ্ঞানের বিভিন্ন জিনিসপত্র সম্পর্কে প্রবন্ধ আসতে পারে। বর্তমান প্রেক্ষাপটে যেগুলো বিষয়ে আলোচনা হচ্ছে সেগুলো সম্পর্কে প্রবন্ধ আসতে পারে। অথবা ভালো দিক এবং মন্দ দিক, এই 5 সম্পর্কিত বিষয়ে তোমাদের 5টা প্রবন্ধ দিবে। এই 5টা টপিক্সের ওপর, এই 5টা টপিক্সের ওপর তোমরা প্রবন্ধের প্রিপারেশন নিয়ে যাবা। সো আমরা দেখি প্রবন্ধে, তো সবাই জানো প্রবন্ধে যে আমাদের একটা বিস্তারিত আলোচনা, এখানে 300 থেকে 250 300 বা 500 যত শব্দ তুমি লিখতে পারবা, এখানে কোনো বাধা ধরা নিয়ম নাই। অনুচ্ছেদের কথা যদি তুমি চিন্তা করো, প্রবন্ধের সাথে যদি আমি অনুচ্ছেদের চিন্তা করি, অনুচ্ছেদ হলো আমাদের ইংলিশিতে প্যারাগ্রাফ, যেটা আমরা প্যারা আকারে লিখবো না, ঢালা লিখবো। কিন্তু তুমি বাংলায় যদি ইংলিশিতে এসে যেটা আছে আমাদের কম্পোজিশন, অর্থাৎ প্যারা করে লিখতে হয়, সেটাই হলো বাংলায় মূলত প্রবন্ধ। অর্থাৎ প্রবন্ধতে আমরা একাধিক প্যারা দেবো। যদি আমাদের এখানে 20 মার্ক অনুযায়ী একটা প্যারা যদি সিলেক্ট করি, 20 মার্কের জন্য 20টা প্যারা আমরা দিলে মোটামুটি ভালো একটা মার্ক আশা করব। তো প্রবন্ধে মূলত 3টি অংশ থাকবে, সেটি হলো তোমাদের ভূমিকা, মূল অংশ এবং উপসংহার। ভূমিকা এবং উপসংহার সবখানেই থাকবে। ভূমিকাটা হবে তোমাদের এমন একটা জিনিস যে সর্বপ্রথম একটি খুব একটা সুন্দর বা আকর্ষণীয় যে একটা ভূমিকা দিবা বা তোমাদের সামারি দিবা, যেন ওই ভূমিকাটা পড়ে মানে পুরো প্রবন্ধতেই তুমি কি লিখবা সেটা সম্পর্কে আর কি মোটামুটি সবাই মানে বুঝতে পারে, যে পড়বে সে যেন বুঝতে পারে যে পুরো বিষয়টা তুমি কী নিয়ে আলোচনা করবা। এটা গেল ভূমিকা। তারপরে ভূমিকার যত আকর্ষণ হবে তোমাদের মার্ক তত বেশি, কারণ যে টিচাররাই পড়ুক না কেন তোমাদের সর্বপ্রথম ভূমিকাটা পড়বে, আর লাস্টে উপসংহারটা ম্যাক্সিমাম পড়বে। পরে মাঝখানে কী লিখছো শুধু এটা টপিকটা করে দেখবে বা হিডিংটা দেখবে, যে তুমি কোন কোন প্যারায় কী প্যারা দিচ্ছ সেটা দেখতে পারে, কিন্তু রচনা অত পড়ার সময় নেই। সুতরাং ভূমিকাটা খুব ইম্পর্ট্যান্ট। তারপর রচনার মূল অংশের ক্ষেত্রে তুমি অনেকগুলো দিতে পারবা। তুমি বর্ণনা দিতে পারবা, যদি ঋতু সম্পর্কে আসে প্রত্যেকটা ঋতুর বর্ণনা দিতে পারবা, বাংলাদেশ সম্পর্কিত আসলে বাংলাদেশ সম্পর্কিত বর্ণনা দিবা। অথবা বিভিন্ন পজিটিভ নেগেটিভ দিক থাকলে আগে পজিটিভ দিকগুলো তুলে ধরবা, তারপর এ থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় এভাবে তুলে ধরবা। নেগেটিভ দিক থাকলে নেগেটিভ দিকে তুলে ধরবা, আবার নেগেটিভ দিকেরও কীভাবে পরিবর্তন আনা যায় সেগুলো তুলে ধরবা। এভাবেই তোমাদের যা মন চায় আগে হেডিংগুলো তোমরা একটা টাইটেল দিবা আর লিখতেই থাকবা। যেভাবে উপরে আমি লিখছি ভূমিকার নিচ থেকে শুরু করছি, সেভাবেই তুমি ভূমিকাটা লিখবা। তারপর লাস্টে সর্বশেষ তোমরা পয়েন্টগুলো দেওয়ার পর, প্রত্যেকটা পয়েন্ট দেওয়ার পর লাস্টে উপসংহার লিখবা। উপসংহার এখন পুরা তুমি এই প্রবন্ধে কী আলোচনাটা করলা তা তোমার মন্তব্য অনুযায়ী, তোমার মন্তব্যটা কী, বা আমাদের যে ভূমিকাটা লিখছিলাম এই ভূমিকার মতো করেই ভূমিকায় কি বলছিলা সেটার আর কি পরিবর্তে তুমি কি লিখবা ওটার মতো করেই উপসংহারটা দেবে, কিন্তু ওখান থেকে হুবহু কোনো সেন্টেন্স দিও না, ঠিক আছে? মানে তুমি অল্প শব্দের মধ্যে 5 লাইন 6 লাইন 7 লাইন যা লেখো না কেন
সেই অনুযায়ী তুমি পুরো গল্পটাতে কী পড়লা বা প্রবন্ধটাতে যে লিখলা, লেখার পর তোমার সারমর্ম বা সারাংশটা কী সেটা তুমি উপসংহারে তুলে ধরবা। আর সবচেয়ে রচনা যেহেতু তোমরা মুখস্থ করবা না, প্রত্যেকটি রচনায় আগে বিগত সালের প্রশ্ন অ্যানালাইজ করলে তুমি বুঝতে পারবে যে কী ধরনের আমাদের প্রবন্ধগুলো বেশি আসে। সো সেই অনুযায়ী তুমি প্র্যাকটিস করবা। আর প্রবন্ধের যে আমাদের মূল বিষয়টা, তুমি প্রত্যেকটারই ভূমিকা এবং উপসংহারটা একটু পড়ার চেষ্টা করবা, এবং বাকি যে মাঝখানে জিনিসগুলো লিখবা হিডিংগুলো, এই হিডিংগুলো তুমি প্রত্যেকটা প্রবন্ধেরই 20টার মতো, প্রায় 18টা থেকে 20টা, যেহেতু 2টা আছে 18টা পর্যন্ত, তুমি জাস্ট প্রত্যেকটা প্যারাগ্রাফ বাংলাদেশ সম্পর্কে আসলে কোন টপিকগুলো তুমি দিবা, কোন কোন টপিক্সের উপর ভিত্তিতে তুমি প্যারাগুলো লিখবা, সেই টপিকগুলো তুমি আগেই লিখবা। তাই তুমি যদি পজিটিভ দিকে থাকে পজিটিভ দিকের টপিকগুলো লিখবা, নেগেটিভ দিক থাকলে নেগেটিভ দিকের টপিকগুলো লিখবা, এভাবেই তুমি টপিকগুলো সাজাবা। তারপরে দেখো প্রবন্ধ লেখার আরও কিছু কিছু আমি নিয়ম এখানে দেখে দিই, যে সেগুলো একটু তোমরা পড়ে নিবে। এখানে কোনো কিছুই নাই, জাস্ট তোমাদের একটু কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ যদি তুমি চিন্তা করো এখন নাম করা লেখকদের প্রবন্ধ পড়া উচিত, যদি জানতে চাও আবার পত্রিকায় কোনো বিষয়ে চোখে পড়লে তা পড়া উচিত। প্রবন্ধে আমাদের ফুলজড়ি কিংবা অপ্রয়োজিত বাতিকতা পরিহার করতে হবে, অল্প কথায় মনোভাব প্রকাশ করতে হবে, প্রবন্ধ লেখার ক্ষেত্রে ভাষা সহজ রাখতে হবে, এগুলো তোমরা তো জানোই। মনের ভাবে বা চিন্তামূলক প্রবন্ধ আনতে হবে। ভাষা রীতিক্ষেত্রে চলিত ভাষা সাধু ভাষা মিশ্রণ করা যাবে না, অর্থাৎ গুরুচণ্ডালী দোষ যেটা আর কি। প্রবন্ধের আমাদের নির্ভুল মান এবং বাক্যের শুদ্ধকরণ প্রয়োগ, অনেক সময় চিন্তামূলক প্রবন্ধে প্রাসঙ্গিকভাবে সংক্ষিপ্ততা আনতে হবে, বেশি বেশি উদ্ধৃত ব্যবহার করা যাবে না, চিন্তামূলক সংকেত কিছু কিছু ব্যবহার করতে হবে, যথাসম্ভব ভালোভাবে কী লিখবা, গুছিয়ে লিখবা। এভাবে মূলত সবচেয়ে যেটা আর কি প্রবন্ধের ইম্পর্টেন্ট, সেটা হলো তুমি প্রত্যেকটা বিষয়ের, অর্থাৎ বাংলাদেশ সম্পর্কিত প্রবন্ধগুলো, বিজ্ঞান সম্পর্কিত প্রবন্ধ, বর্তমান প্রেক্ষাপটে প্রবন্ধ যেগুলো বিষয়ে আলোচনা হচ্ছে, এবং ভালো দিক এবং মন্দ দিক, এই 5টা বিষয়ের উপর যদি তুমি প্রবন্ধগুলো পড়তে চাও, এই 5টা বিষয়ের উপর আগে তুমি টপিকগুলো সিলেক্ট করবা, যে আমি যদি বাংলাদেশ সম্পর্কিত প্রবন্ধ লিখতে চাই, কী কী আমি টপিকগুলো আলোচনা করব, এগুলো আগেই মুখস্থ করবা। অন্তত টপিকগুলো, মাঝখানে কী লিখবা সেটা তোমার ব্যাপার, অন্তত টপিকগুলো যদি তুমি মনে রাখো, তো পরীক্ষা হলে গিয়ে যদি টপিকগুলো তোমার মনে থাকে, দেখবা যে বিশ্লেষণগুলো তুমি এমনি লিখতে পারতেছো। বিষয়টা এরকম। সো এটা হলো আজকে থেকে আমাদের যেহেতু শুরু হলো প্রবন্ধ, তারপরে ধীরে ধীরে আমরা রাইটিং যে সকলগুলো আলোচনা করার চেষ্টা করব। সো এই পিডিএফটা, এটা যেহেতু আজকে প্রথম ক্লাস, এই পিডিএফটা যদি পেতে চাও, তোমাদের ফেসবুক আমাদের যে মডারেটর অথবা অ্যাডমিনের সঙ্গে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। তো আজকে এ পর্যন্ত আলোচনা ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।